ফিরে ফিরে আসাই এই প্রকৃতির স্বভাব। প্রকৃতি আর মানুষের স্বভাবের মধ্যে অদ্ভুত সব মিল খুঁজে পাওয়া যায়, বিশেষ করে গাছের সাথে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি প্রকৃতি যেমন ফিরে ফিরে আসে, মৃত্যুর পর মানুষও কি তেমনি ফিরে আসে? আর যদি আসে, তাহলে কিভাবে আসে? এসব নিয়ে পৃথিবীতে যে যুক্তিতর্কের পাহাড় আছে, সেই তর্কে আসলে জিতল কে? কেউ না। মানুষের মৃত্যু পরবর্তী জীবনের রহস্য না আজ পর্যন্ত ভেদ করা গেছে, না আর কোনোদিনও সে রহস্য ভেদ হবে। আজকের কুয়াশার গল্প এমন একজন মানুষকে নিয়ে, যার জীবন ছিল চলমান নদীর মতো চঞ্চল, কিন্তু হঠাৎ তার জীবন সমুদ্রের গভীরতার মতো নীরব হয়ে যায়। ধরুন, আপনি খুব স্বাভাবিক একটা জীবনযাপন করছেন, কিন্তু একদিন জানতে পারলেন এতদিন যে জীবনকে আপনি স্বাভাবিক জীবনযাপন ভাবছিলেন, তার পুরোটাই অস্বাভাবিক, অপার রহস্যময় আর কুয়াশাচ্ছন্ন। আজকের কুয়াশা ক্লাসিকে থাকছে স্বাধীন নামে সেই ছেলেটির গল্প, যে জানেও না কি হতে চলেছে তার জীবনে। আর এই মুহূর্তে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর এখন বেলা 12টা। সকাল সকাল কে এত কল দেয় আমাকে কে জানে। শালা কিচ্ছু করে শান্তি নেই। হ্যালো, হ্যাঁ হ্যালো, বল। তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে দেখেছিস? কয়টা? 12টা বাজে। শোন, গরিবদের জন্য এটা দুপুর, আমার মতো বড়লোকসদের জন্য এটা সকাল। তুই বড়লোকস না, তুই হলি জমিদার। স্যারের প্রজেক্টটা রেডি করেছিস? হ্যাঁ করবো তো। কয় তারিখ আজকে? 15 তারিখ। ও শিট, ও আমি তো একদম ভুলে গেছি রে। আরে আমি ভাবছি আজকে 10 তারিখ। আচ্ছা, লাস্ট ডেট যেন কবে? নেক্সট মান্থের 5 তারিখ। বুঝছি, আমার আর অনার্স পাস করা হবে না রে। আচ্ছা রাখ, আমি দেখি কি করা যায়। গেল, এই বছরটাও গেল। দেখ, একে তো প্রজেক্ট করিনি, তার উপর আবার ক্লাসের লেট। উফ, কার মুখ দেখে যাচ্ছে ঘুম থেকে উঠছিলাম। তোমাদের সবার প্রজেক্টের কি অবস্থা? কত দূর এগোলো? স্যার আসতে পারি? নো। মানে স্যার, আমার কুকুরের খুব জ্বর সন্ধ্যা থেকে, তাই লেট হয়ে গিয়েছে একটু। তাহলে তো তোমার ক্লাসে আসাই উচিত হয়নি। যাও, কুকুরকে টেক কেয়ার করো। না স্যার, মানে তোমার প্রজেক্টের ডেমো রেডি? জি স্যার। প্রজেক্টের ডেমো রেডি? জি জি স্যার। না মানে স্যার, না মানে হ্যাঁ হ্যাঁ রেডি স্যার। ঠিক আছে, তোমার সাবজেক্টকে নিয়ে কিছু একটা বলো তাহলে। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার স্যার। সে এই পৃথিবীর কারোর সাথে কোনো যোগাযোগ রাখে না। উনি যে অ্যাকচুয়ালি কে আর কোথা থেকেই বা এসেছে এটা কেউ জানে না। তাকে কেউ চেন না স্যার, কিন্তু অসম্ভব সুন্দর উপন্যাস লেখে। তাকে শুধু তার লেখা দিয়েই সবাই চেনে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। তবে তার উপন্যাসে পুনর্জন্ম ব্যাপারটা ভীষণ হাইলাইটেড স্যার। ইন্টারেস্টিং। কি কি বই আছে তার? বই স্যার, মায়াবতী স্যার। মায়াবতী তার একটা খুবই জনপ্রিয় আর ইন্টারেস্টিং উপন্যাস। কই, আমি তো পড়িনি। অবশ্য এখনকার রাইটারদের বই খুব একটা পড়া হয় না। তবে এত পপুলার রাইটার, এটা তো আমার মিস হওয়ার কথা না। এনিওয়ে, কি নাম ওনার? নাম স্যার, নাম দিয়ে কি হবে? উনি তো ছদ্মনামে লেখে। ঠিক আছে, আমাকে একটা বইয়ের কপি এনে দিও তো। ইউ ক্যান জয়েন আস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। হরহর করে যে মিথ্যে কথাগুলো বললি, এখন এমন একজনকে কোথায় পাবি শুনি? আমি কি করব? জীবন বাঁচানোর জন্য তো একটা মিথ্যা কথা বলা যায়।
এখন এই সাবজেক্টে যদি খুঁজে না পাস তাহলে স্যার তেল মশলা দিয়ে তোর গ্রিল বানিয়ে ফেলবে। এহসান স্যার কেমন জিনিস তুই জানিস না? শোন, স্যার যদি বেশি প্যারা দেয় বলবো স্যার সাবজেক্ট করোনা এফেক্টেড, সে এখন আইসিইউতে আছে। বাহ, অসাধারণ, চমৎকার। আমি ভেবেছিলাম ব্রেন না থাকলেও তোর মাথায় গোবর আছে, এখন দেখছি সেটাও নেই, পুরোটাই খালি। তার না হয় করোনা হয়েছে, বইয়ের কপি চাইলে কোত্থেকে দিবি? হ্যাঁ, তো তোর ঠাসা মাথা ভরা বুদ্ধির থেকে একটুখানি বুদ্ধি বের করতে হলে। কিসের বুদ্ধি? মানে মানুষের বানিয়ে কথা বলার একটা লিমিটেশন থাকে। বলেই যাচ্ছিস, একবার ভাবলিও না এমন মানুষ এক্সিস্ট করে কিনা। যা ইচ্ছে কর, আমাকে এসবের মধ্যে একদম টানবি না। এই তো দেখলি তো, এই যে আমি যে সবসময় বলি তুই একটা চরম লেভেলের স্বার্থপর, এটা প্রমাণ করে দিলি তো। ঠিক আছে, আমার সমস্যা আমি সমাধান করব, তোর কিছুই করতে হবে না। শেষ, আমি শেষ। কি হয়েছে? স্যার কল দিছে। নিশ্চয়ই স্যার বুঝতে পেরেছে তুই মিথ্যা কথা বলেছিস। দোস্ত এখন কি হবে? আরে ফোনটা ধর আগে। না, ফোন ধরলেই কেস খাবো। ফোন না ধরে কোথায় যাবি? কালকেই তো স্যারের ক্লাস আছে। দোস্ত স্যার টেক্সট করছে, তার সাথে জানি দেখা করি। শোন, ঠান্ডা মাথায় গিয়ে স্যারকে সব সত্য কথা বলে দে। সরি টরি বলে একটা রফা দফা কর। এই মাথাটা গেছে নাকি তোর? স্যার আমার নির্ঘাত ফেল করা দিবে। আরে তুই বুঝতে পারছিস না, এমন একজনকে কোথায় খুঁজে বেড়াবি তুই? আর সময় তো নেই বেশি। জানি না, আমার বুদ্ধি ঠাসা ওয়ান্ডার ওম্যান। আগে গিয়ে দেখি স্যার কি বলে। বেস্ট অফ লাক। মে আই কাম ইন স্যার? ও স্বাধীন, ইয়েস প্লিজ। থ্যাংক ইউ স্যার। তোমার সাবজেক্টটা আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি চাই এই কাজটা তুমি খুব মনোযোগ দিয়ে করো। আমার মনে হয় এটা অনেক দূর যাবে। জি হ্যাঁ, মানে জি স্যার। আচ্ছা, উনি থাকেন কোথায়? সেটা এখনো জানতে পারিনি, তবে আই সি। আচ্ছা, ওনার পরিবারে আর কি কেউ আছে? মনে হয় না স্যার। তাহলে তুমি খোঁজটা পেলে কোত্থেকে? মানে স্যার, ওই আমার এক বন্ধু স্যার, আমার এক বন্ধু আমাকে বলেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কাজে লেগে যাও। কোনো ধরনের হেল্প লাগলে আমাকে জানাবে, ঠিক আছে? শিওর স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর আজ তাহলে উঠি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্বাধীন শোনো। জি স্যার। বেস্ট অফ লাক। স্বাধীন আর উৎসব বেস্ট বাডি। ওদের এই অসাধারণ বন্ধুত্বের একটা সাধারণ গল্প আছে, সেই চিরচেনা ক্রাইসিস। উতোষা স্বাধীনকে ভয়ঙ্কর ভালোবাসে, কিন্তু স্বাধীনের উতোষাকে দেখলেই একটা বেস্ট বাডি টাইপের ফিলিং হয়। ওরা দুজনে বিশ্ববিদ্যালয়ে একই সাথে পড়ে। স্বাধীনের যত অ্যাসাইনমেন্ট, ক্লাস ওয়ার্ক সবই গিয়ে পড়ে উতোষার উপরে। কিন্তু এইবারের ব্যাপারটা ভিন্ন। এইবার অ্যাসাইনমেন্টে দিয়েছে প্রফেসর এহসান আরাফাত। তিনি এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তাই তার প্রজেক্টের একটু এদিক ওদিক হলেই কেল্লা ফতে। স্বাধীন সিজিপিএর ধান্দা এটা ভুলেই গিয়েছিল যে একটা মিথ্যাকে ঢাকতে আরও 10টা মিথ্যার জন্ম দিতে হয়। এবার প্রফেসর এহসান আরাফাতকে নিয়ে একটু জানা যাক। বয়স 70-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখে কখনোই কেউ ধারণা করতে পারবে না যে তার বয়স 70। কাঠামো দেখে মনে হয় খুব বেশি হলে 50 কিংবা 55। অসাধারণ ব্যক্তিত্ব এহসান আরাফাতের। একদিকে শিক্ষার্থীরা ভয় তার দিকে তাকাতে পারে না, আবার একই সাথে তার দিকে মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কত তরুণী যে তার প্রেমে পড়েছে সে হিসেব রাখা দেয়, কিন্তু তার ব্যক্তিত্বের কাছে অন্য সব কিছু হার মেনে যায়। তার পরিবার বলতে একটি ভাই, সেও থাকে দেশের বাইরে, বিয়ে থা করেনি। কেন করেনি সে প্রশ্নও কেউ কখনো করার সাহস পায়নি। এখানে তিনি একাই থাকেন, প্রচুর বই পড়েন, এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর তার অজানা। এহসান আরাফাতকে নিয়ে আমরা পরে আরও অনেক কিছু জানব।
আপাতত স্বাধীন টেবিলে মাথা ঠুকছে আর ভাবছে কি করে এই সমস্যার সমাধান করবে। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা, এখন কি যে করি। এক কাজ করি, উত্তকে একটা কল দিই। এত রাতে আবার কে এলো? মা, মা, মাও কি ঘুমিয়ে গেল নাকি আজ? দেখি যাই। আরে কলিং বেল বাজলো, দরজার বাইরে তো কেউ নেই। ভুল শুনলাম নাকি আবার? মাথাটা না আমার একদম গেছে। এবার নিশ্চয়ই ভুল শুনিনি। আরে আজব তো, মাত্র কলিং বেল বাজলো। ও মা, নিচে ওই খামটা কিসের? নাম ঠিকানা তো কিছুই নেই। আশ্চর্য তো, দেখি ভিতরে কি আছে। আমারে যে খুঁজেছিল ভুলে একদিন, তার কাছে আছে আমি চিরপরাধীন। 22/1 ভূতের গলি, পুরান ঢাকা। আরে আজব তো, কবিতা আর একটা ঠিকানা, কিন্তু কে সে? কিছুই তো বুঝতে পারতেছি না। আমারে যে খুঁজেছিল ভুলে একদিন, তার কাছেই আছি আমি চিরপরাধীন। এই কবিতাটার মধ্যে কেমন যেন একটা গায়ে কাটা দেওয়া ব্যাপার আছে, আবার একই সাথে কেমন যেন একটা বিষণ্ণতাও আছে। এই, তুই এখন কি কবিতা বিশ্লেষণ করতে বসছিস? কোন পাগলে কি না কি লিখছে? বাদ দে তো। বাদ দেবো মানে কি? এমন একটা ঘটনা বাদ দেওয়া যায় নাকি? যায়, কারণ মিস ওয়ান্ডার ওম্যান, আমার কাছে মনে হয় এই কাজটি আপনি করেছেন। এমনিতেই আছি প্যারায়, তার উপরে আরো প্যারাতে চাস। আমাকে প্যারা দেওয়াটা কি তোর জীবনের একমাত্র উদ্দেশ্য? আচ্ছা, তোর কি মনে হয় বলতো? মানে তুই ছাড়া আমার জীবনে আর কিছুই নেই, এমন একটা লাইন বের করার জন্য মাথায় কতটা প্রেশার নিতে হয় কোনো ধারণা আছে? আমার এত আজাইরা সময় নাই যে তোর জন্য আমার ব্রেনে এতটা প্রেশার দিব। আচ্ছা বাদ দে তো, বাদ দে। আমি আছি এক যন্ত্রণায়, স্যারের ব্যাপারটা নিয়ে কি করব কিছুই বুঝতেছি না। কিচ্ছু করতে হবে না। আমার এক কাজিন এসেছে দেশের বাইরে থেকে, ওখানে ও থিয়েটার করতো, চমৎকার অভিনয় করে। ওকে তোর এই সাবজেক্ট বানিয়ে কাজটা সেরে ফেল। দূর, তুই না একটা বুদ্ধি প্রতিবন্ধী। আমার মাঝে মধ্যে বিশ্বাস হয় না যে তুই আমার বন্ধু। মানে আমার সাথে থেকে, হ্যাঁ আমার সাথে থেকে তোর মাথায় এমন ফ্লপ আইডিয়াগুলো কোত্থেকে আসে বলতো? তুই এহসান আরাফাতকে চিনিস না? সে 1 সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে। তাহলে কি করবি? কি আর করবো, প্রজেক্ট জমা দিব না, এই আর ড্রপ দিতে হবে আর কি। শোন, ইউনিভার্সিটির ঠেকা পড়ে নাই তোর মতো স্টুডেন্টকে রাখার। এইবারও যদি ড্রপ দিস, লাথি মেরে বের করে দিবে, আর আন্টি ঝাঁটাপেটা করে বাসা থেকে বের করবে। দোস্ত দোস্ত, বাসা থেকে না বের করে দিলে আমি তোর বাসায় গিয়ে উঠে পড়বো, ওকে? হ্যাঁ, আর আমার মা যে খুন্তিটা দিয়ে রান্না করে সেটা দিয়ে পিটিয়ে দুজনকে বের করে দেবে। শোনো, এই পৃথিবীতে কোথাও যদি জায়গা না হয়, তবু তোমার বুকে আমার জায়গা হয়ে যাবে জান্টুস, আমি জানি। তুই যা তো এখান থেকে, যা, আমাকে পড়তে দে, যা। যাচ্ছি যাচ্ছি, রাতে ফোন দেব। ফোন বন্ধ করে রাখবো আমি। ওকে, আমার কি কথা বলার মানুষের অভাব আছে নাকি? থাক তুই তোর বই নিয়ে, গেলাম আমি। আমি জানি, আমি তোর সাথে কথা না বললে তোর কিছুই যাবে আসবে না। কিন্তু আমার যায় আসে, অনেক কিছু যায় আসে। কে কে আপনি? কথা বলছেন না কেন? কে আপনি? আমারে যে খুঁজেছিল ভুলে একদিন,
তার কাছেই আছি আমি চিরপরাধীন। হ্যালো। সত্যি আমাকে কল না দিলে তোর কিছু যায় আসে না, তাই না? ও তু, কি হয়েছে স্বাধীন? তোর কথা এমন শোনাচ্ছে কেন? না রে উৎসা, কিছু না। কি হয়েছে আমাকে বলবি তো? না, কিছু হয়নি। খারাপ স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। কি স্বপ্ন? না, কিছু না। এই মাত্র তো বললি খারাপ স্বপ্ন দেখেছিস। বললাম তো কিছু না, রাখ। আরে স্বাধীন শোন। মানুষের উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখে। অনেক সময় মানুষ স্বপ্নে এমন কাউকে দেখে বাস্তবে যাকে কখনো দেখিনি। ব্যাপারটা খুব অদ্ভুত। যাকে সে বাস্তবে কখনো দেখেনি সে স্বপ্নে আসে কিভাবে? সে আসলে কে? হয়তো মস্তিষ্ক কাল্পনিক কোনো মানুষকে দেখিয়েছে, হতেই পারে। স্বাধীন হয়তো তাই ভেবে নিত। কিন্তু সে কবিতার লাইনটা, যে কবিতার লাইনটা ওর সব যুক্তি তর্ককে গুড়িয়ে দেয়। কিছু বুঝে উঠতে পারছিল না স্বাধীন। সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছিল। তার প্রশ্নের উত্তর আছে শুধুমাত্র একটি জায়গায়, চিঠির নিচে সেই ঠিকানায়। যদিও শুরুতে স্বাধীন ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই রাতের পর সে আবার চিঠিটা খুলে দেখল, ঠিকানাটা টুকে নিল এবং পরদিন রওনা দিল পুরনো ঢাকায় সেই বাড়ির খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর বাড়িটা খুঁজে পেল। যাকে এই বাড়ির কথা জিজ্ঞেস করে সেই চোখ বড় বড় করে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। পুরাতন শ্যাওলা ঘেরা প্রাচীরের ভেতরে ভাঙা একটা বাড়ি। বাড়িটার দিকে তাকাতেই স্বাধীনের ঘাড়ে কেমন যেন একটা বিষণ্ণতা চেপে বসল। কে থাকে এই বাড়িতে? এই ঠিকানা কে পাঠিয়েছে তাকে? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল স্বাধীনের। সেই ধীরে ধীরে পা বাড়ালো। দরজায় কোনো ডোরবেল নেই। অনেকক্ষণ ধরে নক করবার পর একটু জোরে ধাক্কা দিতে দরজা একাই খুলে গেল। স্বাধীন ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করল। তখনও জানে না কোন দিকে পা বাড়াচ্ছে স্বাধীন। এক্সকিউজ মি, কেউ আছেন? কেউ আছেন ভেতরে? কে আপনি? ও ও কাকে চান? জি না, মানে আমি আমি আপনি কে? আপনি? আমি স্বাধীন। মানে এই বাড়িটাতে কি আপনি একাই থাকেন? হ্যাঁ। মানে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কি ব্যাপারে? না মানে ইয়ে মানে আমাকে এক গ্লাস পানি দেবেন? বসুন। জি। এটা কিভাবে সম্ভব? কাল রাতের স্বপ্নে সে মেয়েটা এই গানটাই না গুনগুন করছিল। এসব কি হচ্ছে আমার সাথে? পানি। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। বলুন। না মানে আমি আসলে আপনার ব্যাপারে জানতে চাই। আমার ব্যাপারে? কেন? মানে যাকে এখানে অ্যাড্রেস জিজ্ঞেস করলাম সে কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছিল, তাই কৌতূহলবশত জানতে চাচ্ছিলাম আর কি। কিন্তু আমি তো কারোর সাথে কথা বলি না। কেন? সেটা বলা যাবে না। বাহির থেকে দেখলে বোঝাই যায় না আপনার
বাড়ির ভেতরে এত সুন্দর, এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ, আপনার পরিবারে কেউ নেই? বললাম তো আমি আমার ব্যাপারে কাউকে কোনো কিছু বলি না। দেখুন, আমি খুব বিপদে পড়ে গেছি। আমি কিভাবে এখান পর্যন্ত পৌঁছালাম নিজেও জানি না, কিন্তু আমার আসলে আপনাকেই দরকার। মানে? মানে মানে আমার ইউনিভার্সিটির একটা অ্যাসাইনমেন্টের জন্য আপনার একটা সাক্ষাৎকার নেওয়া আমার খুব প্রয়োজন, না হলে আমি খুব বিপদে পড়ে যাব। আমার সাক্ষাৎকার? কিন্তু আমি তো জনপ্রিয় কেউ নই। আরে কিন্তু আমি তো আপনার মতো একজনকে, মানে একজনের কথাই বলেছিলাম। মানে? না মানে কিছু না, মানে প্লিজ আমাকে একটু হেল্প করুন। আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ। পারবেন না? আরে কি করতে হবে একবার শুধু বলেই দেখুন না, আমি সব করব। তেমন কিছুই না। আমার কথা আপনি কাউকে বলতে পারবেন না, এবং আমার সব কথা শোনার আগে আপনি আপনার এই অ্যাসাইনমেন্ট কাউকে দেখাতে পারবেন না। জি জি জি, আমি একদম রাজি রাজি রাজি। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলেন? আপনার বেস্ট ফ্রেন্ড উৎসাহ জিজ্ঞেস করলে কি বলবেন? উৎসাহ? আপনি উৎসাহকে চিনলেন কি করে? আমার আরেকটা শর্ত আছে। আপনি প্রশ্ন করতে পারবেন, কিন্তু যে প্রশ্নের উত্তর আমি দেব না সেটা দ্বিতীয়বার করতে পারবেন না। কিন্তু না, আচ্ছা ঠিক আছে, করব না। ঠিক আছে, তাহলে কাল এ সময় চলে আসবেন। আজকে কিন্তু আমি ফ্রি আছি। কাল ঠিক এ সময়। আচ্ছা ঠিক আছে, কাল আমি চলে আসব। আসি। ও আরেকটা কথা, আরে কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল। এখনো দাঁড়িয়ে আছেন যে? না মানে আপনি, না কিছু না, কাল দেখা হবে, আসি। দাঁড়ান, এটা এ কয়দিন আপনার সাথেই রাখবেন। এটা কি? তেমন কিছু না, ধরুন আমার পক্ষ থেকে একটা উপহার। ও আচ্ছা, থ্যাঙ্কস, আসছি। কিরে চল, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে তো। তুই যা, আজ আমি ক্লাস করব না। ক্লাস করবি না? তোর অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম, শেষে দেখবি পরীক্ষায় বসতে পারবি না। সেটা আমি স্যারের সাথে কথা বলে ম্যানেজ করে নেব। স্যারকে দেখলে ভয়ে তোর হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তুই স্যারকে ম্যানেজ করবি না, শেষে আমারই এইসব ম্যানেজ করতে হবে। চুপচাপ ক্লাসে চল। আরে বললাম না আমি ক্লাস করব না, আমার একটা জরুরি কাজ আছে। কি এমন জরুরি কাজ তোর? পরে বলবো। স্বাধীন, তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস? আমার বিশ্বাস হচ্ছে না। কি আবার লুকালাম আমি? আমি তোকে চিনি না, নিশ্চয়ই তুই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস। কি লুকোচ্ছিস স্বাধীন? আরে বাপ, আমি কিচ্ছু লুকাচ্ছি না, আমার কাজ থাকতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আমাকে বলা যায় না এমন কোনো কাজ থাকতে পারে না। এটা কোনো কথা না উৎসাহ, সবকিছু আমি তোকে বলতে বাধ্য না। ও হ্যাঁ, তাই তো, তুই তো আমাকে কিছুই বলতে বাধ্য না। সরি, তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করাই আমার ঠিক হয়নি। আরে 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 উত্তু শোন, রাগ করিস না, শোন একটু শোন। ধুত শোন না। কি ব্যাপার স্বাধীন? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সব ঠিকঠাক? জি স্যার। স্বাধীন, তোমাকে একটা উপদেশ দিই, কারণে অকারণে মিথ্যে বলবে না। তোমার মিথ্যে কিন্তু তোমাকে অনেক বড় বিপদে ফেলে দেবে। না মানে স্যার, এই মাত্র তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার ঝগড়া হয়েছে, আর তুমি বললে সব ঠিক আছে।
এমন ছোট ছোট মিথ্যে কিন্তু অনেক বড় বিপদে ফেলে দেবে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। ইটস ওকে। তোমার কাজ কত দূর? চলছে স্যার। এনি আপডেট? স্যার পুরো অ্যাসাইনমেন্টটা শেষ করে দেন একেবারে বলবো। ওকে। বাহ, তোমার ব্রেসলেটটা তো খুবই সুন্দর। ও থ্যাংক ইউ স্যার, আমাকে একজন গিফট করেছে। বেশ মানিয়েছে তোমাকে, এটা সবসময় পরে থেকো। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক। সেদিন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে স্বাধীন চলে যায় সেই বাড়িতে। স্বাধীন কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সে কিছুই জানে না। স্রোতে গা ভাসিয়ে দিয়ে অজানার পথে পাড়ি জমিয়েছে স্বাধীন। সেখান থেকে কি সে ফিরে আসতে পারবে? আগের দিনের মতোই ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আগের দিনে যে নারীর সাথে তার দেখা হয়েছে, সে নারীকে স্বপ্নে দেখার বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না স্বাধীন। সেই নারীর চেহারা ঠিক মায়া নাকি রহস্য ধরা যায় না। এমন সুন্দর মানুষ স্বাধীনের আগে কখনো দেখেনি, কিন্তু তার চোখের দিকে তাকালেই শরীর হিম হয়ে আসে। অপার রহস্যময় সেই নারী কে? ওখানে যাওয়ার কথা ভাবলেও বুক কেঁপে ওঠে, আবার না গিয়েও থাকা যায় না। কিসের যেন একটা টান অনুভব করে স্বাধীন। এই মুহূর্তে সে বিশাল ড্রয়িং রুমে বসে আছে। রহস্যময় সেই নারী কখন কোথা থেকে এসে হঠাৎ করে চমকে দেয় স্বাধীনকে। স্বাধীন তা কিছুই বুঝতে পারে না। আজও তার ব্যতিক্রম হয় না। এসেছেন? হ্যাঁ হ্যাঁ। চা কফি? না থ্যাঙ্কস। এটা খেয়ে দেখুন, এটা আমার স্পেশাল ড্রিঙ্কস। আর একটু খাবেন? জি না, মানে না, থাক থাক। নিন, আর একটু খান। থ্যাঙ্কস। এরকম ড্রিঙ্কস আমি কখনো খাইনি। বলুন, কি জানতে চান? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? জয়িতা। আমাকে জয়ী বলে ডাকতে পারেন। আচ্ছা, আপনি এই বাড়িতে একাই থাকেন? হ্যাঁ। আপনার পরিবারের লোকেরা, আই মিন মানে আপনার পরিবারে কি কেউ আছে এখানে? না, আমি একা এসেছি, একাই চলে যাব। মানে? কোনটার মানে? একা এসেছেন মানে ঠিক বুঝলাম না। এই পৃথিবীতে কত রহস্যময় ঘটনাই তো ঘটে। মানুষের পক্ষে কি সব রহস্য ভেদ করা সম্ভব? আচ্ছা, আপনি তো কখনো এই বাড়ি থেকে বের হন না, এই এলাকার কেউ আপনাকে চেনেও না, সেটা কেন? যে আমাকে চিনতে চায় সে আমাকে ঠিকই চিনতে পারে। যে দেখতে চায় সে দেখতেও পারে। এই ধরুন, যেমন আপনি। ওকে, আপনার বাজার সদাই এসব, মানে এই বাড়িতে তো কোনো কাজের লোকজন কাউকে দেখলাম না। সেগুলো একভাবে ব্যবস্থা হয়ে যায়, কঠিন কিছুই না। এখন যে কোনো কিছু অনলাইন অর্ডার করলে বাড়ির গেটে পৌঁছে যায়। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? না। তাহলে? আমার এখন ক্লান্ত লাগছে, বাকি কথা কাল বলবো। দেখুন, আমার অ্যাসাইনমেন্টের মানে সাবমিশন ডেটটা কাছাকাছি চলে এসেছে, আমার হাতে না বেশি সময় নেই। আমি কারো সময় মতো চলি না, সময় আমার মতো চলে। কাল দেখা হবে। জি ঠিক আছে, আসছি। হ্যালো। কোথায় তুই স্বাধীন? বাসায়। তোর কি হয়েছে বলতো? কোনো খোঁজ খবর নেই, ক্যাম্পাসেও আসছিস না, আর তোর ফোনও বন্ধ থাকে। আমি অ্যাসাইনমেন্টের কাজটা নিয়ে একটু ব্যস্ত আছি।
তুই কি আমাকে বলতে চাচ্ছিস যে সাবজেক্টের কথা তুই বলেছিলি সেটা পেয়ে গেছিস? হ্যাঁ, মানে না, পাইনি, সেটাই খোঁজার চেষ্টা করছি। কি উল্টাপাল্টা কথা বলছিস স্বাধীন? একবার বলছিস হ্যাঁ, আবার বলছিস খুঁজছি। তোর কাহিনীটা কি বলতো আমাকে? কি করার চেষ্টা করছিস তুই? আচ্ছা, তোকে কি সব কিছুর কৈফিয়ত দিতে হবে? আমার পার্সোনাল বলতে কি কিছু থাকতে পারে না? তোর আর আমার মাঝে আবার পার্সোনাল বিষয় কবে থেকে ঢুকলো স্বাধীন? প্লিজ এখন কথা পেঁচাস না, আমার ভাল লাগছে না। স্বাধীন, তুই ইদানিং কেমন জানি হয়ে গেছিস। তোকে একদম অন্যরকম লাগে, মনে হয় তুই আমার কেউ না। এমন কিছুই না, আমি একটু ডিস্টার্বড আছি। এবং কি নিয়ে ডিস্টার্ব আছিস সেটা আমাকে বলবি না। আমি এখন কিছুই বলতে পারবো না। আমি কি তোকে বিরক্ত করছি? উফ, আমি তো সেটা বলিনি। মানুষের মন মানসিকতা কি সবসময় একরকম থাকে নাকি? বুঝতে পেরেছি, আমি আর তোকে বিরক্ত করব না। কোনো কিছু দরকার হলে আমাকে বলিস। ঠিক আছে, এখন রাখছি। বাই। সরি উত্তু, একবার আমি সবকিছু জেনে নিই, তারপর তোকে সবকিছু বলবো। স্বাধীন, স্বাধীন, এসো স্বাধীন, তোমাকে আমার খুব প্রয়োজন। না, আমার কাছে চলে এসো। এখানে একা থাকতে আমার খুব ভয় হয় স্বাধীন। স্বাধীন, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এসো স্বাধীন, এসো। হ্যাঁ, আমি আসবো আমি। তাড়াতাড়ি এসো স্বাধীন, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। এসো স্বাধীন, তাড়াতাড়ি এসো, এসো। আমার ভয় করছে। ওই যে আসছে, ও আসছে। তাড়াতাড়ি এসো স্বাধীন। এটা কেমন স্বপ্ন দেখলাম আমি? স্বাধীন, হ্যাঁ, কে 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 ওখানে? কে কে ওখানে? মা, মা, মা! কে? আরে, এদিক থেকে তো শব্দ এলো, কেউ তো নেই। কি যে হচ্ছে সব? কি কিছু ঢুকছে না মাথায়। উফ উফ। স্বাধীনের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু হয়। ওই রহস্যময় যেন ওকে পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না স্বাধীনের। ভার্সিটিতে যায় না, উদ্দেশ্যের সাথে তেমন কোনো যোগাযোগ নেই। সারা দিন একা নিজের ঘরের ভেতরে বসে থাকে স্বাধীন। ছটফট করা ছেলেটা কখন এমন হয়ে গেছে সে নিজেও জানে না। নিজের অজান্তেই পৃথিবী থেকে একেবারে আলাদা হয়ে কেবল সারাদিন তার কথাই ভাবে। তার চেহারা কিছুতেই চোখের সামনে থেকে সরাতে পারে না। একটা মানুষ এতটা সুন্দর হতে পারে? কেমন যেন ঘোর লেগে গেছে স্বাধীনের। স্বাধীনের বাবা নেই, স্বাধীনের মা ছিল স্বাধীনের বন্ধু। সেই মায়ের সাথেও খুব একটা কথা বলে না স্বাধীন। আর রাত হলেই ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। আজকালের মনে হয় সব সময় ওকে কেউ যেন দেখছে। অনেক জিনিস ও যেখানে রাখে একটু পরে দেখে সেটা সেখানে নেই। তবে এই সব কিছু বাদ দিয়ে কেবল জয়িতাকে নিয়েই স্বাধীন ভাবতে থাকে সারা দিন। একটা মানুষ একই সাথে এতটা ভয়ঙ্কর, রহস্যময়ী আবার মায়াবী হয় কি করে? স্বাধীন সারাদিন অপেক্ষা করে কখন ওখানে যাওয়ার সময় হবে। এরই মধ্যে জয়িতা স্বাধীনের নেশা হয়ে গেছে।
কি যেন বলছিলেন সেদিন? আমি জিজ্ঞেস করতে চাইছিলাম আপনি কি বিবাহিত কিনা। আপনি বলেছিলেন না। কিন্তু আপনি তো অন্তঃসত্ত্বা। তাহলে? এই সন্তানটি আমার, আমার একার। তাহলে ওর বাবা? আছে একজন, কিন্তু তাকে আমি বিয়ে করিনি। আপনার সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আপনাকে বোঝানোর দায়িত্ব তো আমার নয়। আপনি আমাকে প্রশ্ন করুন, আমি উত্তর দেব। ঠিক আছে, আপনার এই সন্তানের বাবা কে? তার আগে প্রশ্ন ছাড়াই আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে। আমার এই সন্তানের বয়স 2 বছর হতে চলেছে। মানে মানে কি কি বলছেন আপনি? আপনি তো এখনো প্রেগনেন্ট। তাহলে আপনার বাচ্চার বয়স? আপনি একটু খুলে বলবেন? এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? আগেই তো একদিন বলেছি, এই পৃথিবীর সব রহস্য জানা মানুষের পক্ষে সম্ভব নয়। দেখুন প্লিজ, আমি একটু জানতে যাচ্ছি, আপনি প্লিজ আমাকে একটু খুলে বলুন। ঠিক আছে, বলছি। আমার নাম জয়িতা। আমরা এক বোন এক ভাই ছিলাম। আমার ছোট ভাইটা আমার ভীষণ আদরের ছিল। খুব ছোট্ট ছিমছাম পরিবার ছিল আমাদের। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার কোনো পরিবার নেই। আপনি তো এসেছেন। আগে পুরোটা শুনুন। জি বলুন। আমি তখন কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার লিখতে ভীষণ ভালো লাগতো। লেখালেখি ছিল আমার একমাত্র বন্ধু। আমি বাইরের মানুষের সাথে খুব কম মিশতাম। যখনই কারোর সাথে কথা বলতে ইচ্ছে হতো, আমি লিখতাম। আমি কয়েকটা উপন্যাসও লিখেছিলাম ছদ্মনামে। মানে কি? আমি তো এই গল্পটাই স্যারকে। কিছু বললেন? না না, মানে কিছু না, বলুন তারপর। তখন আমার জীবনে একজন মানুষ এলো। আমি সব সময় ভাবতাম আমি কাউকে ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো, কিন্তু এমন কাউকে ভালোবাসবো সেটা আমি কখনো ভাবিনি। কেমন? সে ছিল আমার চেয়ে বয়সে অনেক বড়। কোনোভাবেই তার সাথে আমার যায় না। তবুও আমি তার প্রেমে পড়লাম, ভয়ঙ্কর প্রেমে পড়লাম। আমি অন্ধের মতো তাকে ভালোবেসেছিলাম। সে যখন যা বলতো আমি তাই করতাম। কোনো দিন তাকে কোনো কিছু নিয়ে প্রশ্নও করিনি। না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ। আমি শুধুমাত্র ভালোবেসেছিলাম। সে কি আপনাকে ছেড়ে চলে গেছে? না, সে আমাকে ছেড়ে চলে যায়নি, কোনো দিন যাবে না। সে হাজার হাজার বছর আমার সাথে থাকবে। তাহলে? আমিও হয়তো চেয়েছিলাম হাজার হাজার বছর আমরা একসাথে থাকি, কিন্তু এভাবে থাকবো সেটা কখনো ভাবিনি। কিভাবে? আপনি সত্যিই শুনতে চান? সে সাহস আছে? হ্যাঁ আছে, প্লিজ আপনি বলুন। ঠিক আছে, বলছি। সম্পর্কের শুরু থেকেই ও কখনো আমাকে কারো সামনে নিয়ে যেত না। আর আমি তো আগেই বলেছি, ওকে আমি কোনো দিন কোনো প্রশ্ন করতাম না। ওর বাড়িটা আমার ভীষণ ভালো লাগতো। বিশাল বড় বাড়ি, খুব ছিমছাম, গোছানো। যে ঘরেই যেতাম সারি সারি বই সাজানো থাকতো। আর আমি লিখতে যতটা ভালোবাসতাম
তার চেয়ে অনেক বেশি ভালোবাসতাম পড়তে। ভার্সিটি শেষ করে প্রত্যেক দিন ওর ওখানে যেতাম। এভাবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটা গভীর হতে থাকে। কিন্তু আপনি তো বললেন উনি আপনাকে কখনো কারো সামনে নিয়ে যেত না, তাহলে ওনার বাড়িতে যেতেন ওনার পরিবারের লোকেরা? ওই বাড়িতে আর কেউ থাকতো না, ও ওখানে একা থাকতো। আচ্ছা, তারপর? ওর যত কাছে গেলাম ততই ওকে আরো বেশি ভালোবেসে ফেললাম। এভাবে ধীরে ধীরে ও আমাকে ওর দুনিয়ায় আটকে ফেললো। আটকে ফেললো মানে? সেদিন বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি খুব ইন্টারেস্টিং একটা উপন্যাস পড়ছিলাম। পড়তে পড়তে হঠাৎ ঘড়িতে দেখি রাত 10টা বেজে গেছে। ও তখন নিচের রুমেই ছিল। আমি দৌড়ে গিয়ে বললাম, এত রাত হয়ে গেছে, আমাকে বলনি কেন? তুমি যখন বই পড়ছিলে তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল, ডাকতে ইচ্ছে করেনি। কি যে করো না তুমি। ঠিক আছে, তুমি কিন্তু রাতে খেয়ে নিও, আমি যাই। আরে আরে, কোথায় যাচ্ছ? কেন, বাসায়। বাইরে কি হচ্ছে জানো? কি? তুফান। কি বলো? এই জন্য না অট্টালিকা আমার একদম ভালো লাগে না। কখন দিন হয় কখন রাত হয় কিছুই বোঝা যায় না। এখন আমি বাসায় যাব কিভাবে? আজ প্রকৃত চাইছে না তুমি বাড়ি ফেরো। ধুর, সেটা হয় নাকি? মা অনেক টেনশন করবে। মাকে বলো তুমি বন্ধুর বাসায় এসেছো, বৃষ্টিতে আটকা পড়ে গেছো। আরে কোনো লাভ নেই, মা জানে আমার তেমন কোনো বন্ধু নেই। এমনি আমি কম কথা বলি, তার মধ্যে আবার এমন বন্ধু বানাবো যার বাসায় রাতে থাকবো, মা কখনো বিশ্বাস করবে না। আরে তুমি থাকবে কে বলেছে? বলো যে তুমি আটকা পড়েছো, কাল সকালে আমি তোমাকে দিয়ে আসবো। কিন্তু আমার সাথে থাকতে ভয় হচ্ছে? না না, আমি সেটা বলিনি। তাহলে ফোন দাও, দেখো কি বলে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ মা। না মা, কোনো সমস্যা হয়নি। ও ফোন সাইলেন্ট করা ছিল তাই টের পাইনি। হ্যাঁ মা, আসলে আমরা গ্রুপ স্টাডি করছিলাম তো টেরই পাইনি কখন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ মা, ওই আমি আমার এক ফ্রেন্ডের বাসায় আছি। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে মা, এখন কিভাবে বের হব বলো? মা আজকে আমি ওর এখানে থাকি, অন্যরাও থাকছে। এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে বের হব সবাই বলো? উফ মা, আমি কি এখনো ছোট আছি? এখন আমি ভার্সিটিতে পড়ি। আচ্ছা ঠিক আছে মা, তুমি কিন্তু কোনো টেনশন করো না, আমি সকালেই চলে আসবো। আর শোনো, বাবাকে একটু বুঝিয়ে বলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, রাখছি। হ্যাঁ, কথা হয়েছে? হ্যাঁ, অনেক কষ্টে বুঝিয়েছি। আচ্ছা, তুমি কি কখনো রাতে এমন ঝুম বৃষ্টিতে ভিজেছ? না, তবে জানালা দিয়ে হাত ভিজিয়েছি। চলো, কোথায়? তোমাকে রাতের শহর দেখাবো। তুমি তো বললে ঝড় বৃষ্টিতে বের হওয়া যাবে না। সেটা তো তোমাকে আটকানোর জন্য বলেছি। কিন্তু মা যদি কল দেয় একদম বুঝে যাবে যে আমি বাইরে। কিচ্ছু বুঝবে না, চলো। তারপর আমি আর কোনো দিন বাড়িতে ফিরতে পারিনি। ওটাই ছিল আমার মায়ের সাথে আমার শেষ কথা। মানে কি? আমাকে নিয়ে অনেক রাত পর্যন্ত ঘুরল। সেই রাতটার কথা আমি কোনো দিনও ভুলব না। সব কিছু স্বপ্নের মতো লাগছিল আমার। রাত তখন 2:25। ও আমাকে এইখানে, এই বাড়িটার সামনে নিয়ে এলো। আমি প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে বলল,
এই বাড়িতে নাকি ওর সবচেয়ে দামি জিনিসটা রেখেছে, যেটা শুধুমাত্র আমাকেই দেখাতে চায়। আমি ওকে বিশ্বাস করে প্রথমে বাড়িতে পা রাখলাম। আমার না খুব ভয় করছিল। বাড়িতে ঢুকে যখন ও দরজাটা আটকে দিল, তারপর থেকে ওর চেহারায় কিসের যেন একটা ছাপ দেখতে পাচ্ছিলাম। ঠিক ধরতে পারছিলাম না, কিন্তু খুব অপরিচিত মনে হচ্ছিল ওকে। তারপরও আমাকে ওই ঘরটাতে নিয়ে গেল। কোন ঘরটা? চলুন আপনাকে দেখাই। চলুন। এসব কি? মানুষের কঙ্কাল? এসব কি জয়িতা? 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 এই যে আমি এদিকে। কোথায়? এদিকে ভেতরে আসুন। আসুন না। না না, আমি ওখানে যাব না। ভয় পাচ্ছেন? আগেই তো বলেছিলাম সাহস আছে কিনা। বাকিটা শুনতে হলে ভেতরে তো আসতেই হবে। আসুন না, আসুন। কিন্তু আপনি কোথায়? আমি আছি, আপনার কাছে আছি। বাকিটা শুনুন। জি বলুন। এই ঘরটাতে আমাকে নিয়ে আসে। ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দুটো লাল, যেন রক্ত ঝরে পড়ছে। আমাকে বলল, জয়িতা, তুমি তো আমাকে খুব ভালোবাসো না? আমি বললাম, হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করলো, খুব বিশ্বাসও করো? আমি বললাম, হ্যাঁ। তারপর বলল, আমার জন্য কি কি করতে পারবে? আমি বললাম, সব করতে পারবো। তারপর বলল, আমার জন্য মরে যেতে পারবে? তখনই আমার বুক কেঁপে উঠল। আমি এক মুহূর্তে বুঝে গিয়েছিলাম কি হতে চলেছে আমার সাথে। কি হয়েছিল আপনার সাথে? কান্না থামান। আমি আর নিতে পারছি না। প্লিজ বলুন কি হয়েছিল আপনার সাথে? ওই তো ওইখানে আমাকে খুন করে ফেলে রেখেছিল। আমার খুব কষ্ট হয়েছিল জানেন। আমি চিৎকার করে কেঁদেছিলাম, অনেক চিৎকার, কিন্তু কেউ শোনেনি। হোয়াট ননসেন্স! এসব কি বলছেন আপনি? পাগল হয়ে গেছে নাকি? কেন বিশ্বাস হচ্ছে না? না, হচ্ছে না। এটা কখনো সম্ভব না। দেখুন এখন বিশ্বাস হয় কিনা। কোথায় যাচ্ছ স্বাধীন? আমাকে যেতে দিন প্লিজ। এখানে একবার যে আসে সে তো আর কখনো ফিরে যেতে পারে না, যেমন আমি পারিনি। আর ওদিকে দেখো,
ওরাও পারেনি। আমাকে আমাকে যেতে দিন প্লিজ। বাকিটা শুনবে না? না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমাকে যেতে দিন প্লিজ। ও ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করে। আমাকে খুন করার পর আমার আত্মাকে এইখানে আটকে রাখেও, এবং আমার মৃত্যুর পর ওর সন্তান আমার গর্ভে আসে। মানে 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 সে একটা লাশের সাথে? ছি! আমি যাকে জন্ম দিতে চলেছি সে হবে পিশাচ। তার শক্তিকে হার মানানো কারো পক্ষে সম্ভব না। আর এই পিশাচকে জন্ম দিচ্ছে ওই হবে এই পিশাচের জন্মদাতা। যা ইচ্ছে তাই করাতে পারবে এই পিশাচকে দিয়ে। 2 বছর ধরে আমার গর্ভে ও লালিত হচ্ছে। কেন জানো? কারণ ওর জন্ম দিতে 10টা নরবলি প্রয়োজন। কি বলছেন আপনি? আর তুমি হলে সেই 10 নাম্বার। তোমার কারণে ওর জন্ম হবে। এসো স্বাধীন, এসো। আমার কাছে আসবেন না, আসবেন না আমার কাছে। কে সেই লোক? আমাকে নাম বলুন, আমাকে নাম বলুন, আমি আপনাকে মুক্ত করে দেব। না স্বাধীন, সেটা সম্ভব নয়। তোমাকে মরতেই হবে। পিশাচকে জন্ম দিলেও আমি তো একজন মা। আমার সন্তানকে আমি জন্ম দেবই। এসো স্বাধীন, এসো। আমাকে ছেড়ে অনাগত, তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় চলে এসেছে। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ, বসো। কি ব্যাপার? স্যার, স্বাধীনের সাথে কি আপনার কোনো কথা হয়েছে? না তো। কোনো সমস্যা? কয়েকদিন ধরে ওকে খুঁজে পাচ্ছি না স্যার। ওর ফোনও বন্ধ, পুলিশে রিপোর্টও করা হয়েছে, কিন্তু কোনো খবর নেই। হয়তো গিয়েছে কোথাও, চলে আসবে, চিন্তা করো না। আমি দেখছি কি করা যায়। ঠিক আছে? ঠিক আছে স্যার, কোনো খোঁজ পেলে জানাবেন প্লিজ। ও শিওর। আসি স্যার। অনাগত, তোমাকে স্বাগতম। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, এই এহসান আরাফাতই সে অনাগত পিশাচের জন্মদাতা। অনেক খোঁজাখুঁজির পরও স্বাধীনকে আর পাওয়া যায়নি। স্বাধীন হারিয়ে গেছে চিরকালের জন্য, যেমন হারিয়ে গিয়েছিল জয়িতা। সেই পিশাচের জন্ম হয়েছিল কিনা সেটা এহসানই জানে। এর পরের গল্প আমরা জানি না। তবে হয়তো সেই পিশাচ আমাদের মাঝেই আমাদের পরিচিত হয়ে ঘুরছে প্রতিনিয়ত।
হয়তো আপনার খুব কাছের বন্ধুটি সেই পিশাচ, সে অনাগত পিশাচের গল্প ধোঁয়াশা কুয়াশাচ্ছন্ন।